morning all of you. আজ আমি দশম শ্রেণীর ইউনিট 8 যে লম্ব বৃত্তাকার চোঙ রয়েছে সেই সম্পর্কে কিছু সূত্র কিভাবে আসছে সেগুলো একটু দেখাতে চাই। এর আগে আমি লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে কিছু বলেছিলাম, যে চোঙ কাকে বলে, লম্ব চোঙ কাকে বলে, লম্ব বৃত্তাকার চোঙ কাকে বলে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ আমরা দেখব যে লম্ব বৃত্তাকার চোঙের যে পার্শ্বতল বা এর যে সমগ্রতল অথবা এর আয়তন কত এবং এইগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখব। অনেকেই দেখেছি এই সূত্রগুলোকে পরীক্ষার জন্য মুখস্থ করে রাখে, দিয়ে পরীক্ষার হলে গিয়ে হয়তো সূত্রটা ভুলে যায়, একে তাকে জিজ্ঞাসা করে, আর না হলে ভুল করে। তো আমি বলবো সূত্রগুলো মুখস্থ একদমই করার দরকার নেই, শুধু আমাদের জানতে হবে যে এই সূত্রগুলো আসলে আসছে কোথা থেকে। সেইটা যদি আমরা জানতে পারি বা বুঝে নিতে পারি তাহলে আর আমাদের মুখস্থের কোনো প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রথমে একটা লম্ব বৃত্তাকার চোঙ নিয়েছি। আমরা জানি যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কাকে বলে না, লম্ব বৃত্তাকার চোঙের এই যে গাইডিং কার্ভ বা নির্দেশক বক্ররেখা, এই নির্দেশক বক্ররেখার যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় এই চোঙটির ব্যাসার্ধ। চোঙটার যে মোট উচ্চতা যতটা দৈর্ঘ্য, এই যদি একটি লম্ব বৃত্তাকার চোঙ হয় তাহলে এই চোঙটি যে বৃত্তের উপর অবস্থিত সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটিকে বলা হয় এই চোঙটির ব্যাসার্ধ। এই মোট যে দৈর্ঘ্য রয়েছে সেইটিকে বলা হয় চোঙটির উচ্চতা। আমি প্রথমে বের করতে চাইছি যে চোঙটার এই যে পাশের বা ধারের যে তলটি রয়েছে তার ক্ষেত্রফল কত। এখন আমরা দেখেছিলাম লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয় যেমন একটা সংজ্ঞা বলেছিলাম যে একটি আয়তাকার, যদি এই একটা শীট নিই, এইটার যদি একটা অক্ষকে আমি এইটাকে যদি ফিক্সড করে দিই, স্থির রেখে এটাকে যদি আমি ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেইটাকে বলেছিলাম চোঙ। তাহলে এই যে আয়তাকার শীট আমি ধরে নিচ্ছি, এই আয়তাকার যে শীট তার দৈর্ঘ্য অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা এইটা হচ্ছে কিছু একটা a একক, আর এই আয়তাকার চিত্রে যে প্রস্থ সেইটা আমি ধরে নিচ্ছি যে b একক। তাহলে এটা a, এটা b। এখন আমার শুধু পার্শ্বতল দরকার, তাহলে এটাকে যদি আমরা সেলোটেপ দিয়ে জাস্ট মুখে মুখে জয়েন করে এরকম তৈরি করি, তাহলে আমি দেখতে পাবো যে আসলে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে। অর্থাৎ এইটাকে যদি আমি সেলোটেপ দিয়ে চেটাই তাহলে এরকম একটা লম্ব বৃত্তাকার এই যে চোঙটা তৈরি হচ্ছে। তার মানে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আসলে কার সাথে সমান না, এই পার্শ্বতলটার ক্ষেত্রফল হচ্ছে এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এই আয়তক্ষেত্রটার সাথে সমান। এখন আমার যদি এই বৃত্তাকার ব্যাসার্ধটা r হয়, তাহলে ধরে নিচ্ছি আমি যে চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক। তাহলে আসলে এই দৈর্ঘ্যটা কোনটা না, আমি এই আয়তক্ষেত্রটাকে ভাঁজ করেই পেয়েছি। এই যে আয়তক্ষেত্র এই যে দৈর্ঘ্যটা ছিল এটাকেই তো আমি ভাঁজ করে এইটা পেয়েছি চোঙটা।
এই চোঙটা আমি তৈরি করতে পেরেছি কোনটা থেকে, না ওই আয়তক্ষেত্রটা থেকে। তাহলে টোটাল এই যে বৃত্তাকার অংশটা, অর্থাৎ এটা কি বলে, পরিধি। এই টোটাল যে পরিধির দৈর্ঘ্য সেইটাই আসলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটার সাথে সমান। তাহলে এই দৈর্ঘ্যটা কার সাথে সমান হবে, না এই বৃত্তাকার যে পরিধি সেই পরিধির সাথে সমান হবে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধ এটা হয়, তাহলে বৃত্তের আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হবে 2 পাই আর একক। তাহলে আমার এখানে শর্ত অনুযায়ী আমি এই যে পেয়েছিলাম যে দৈর্ঘ্যটা আয়তক্ষেত্রে, সেটাকেই আসলে আমি এরকম ভাঁজ করে লম্ব বৃত্তাকার চোঙটা তৈরি করতে পেরেছিলাম। তাহলে সেই জন্য এই যে টোটাল যে পরিধিটা হবে সেটা হবে দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে আমার এখানে শর্ত অনুযায়ী এর মানটা আসলে কত, না এখানে হয়ে যাচ্ছে দৈর্ঘ্যটা 2 পাই আর। এবার প্রস্থটা কত দেখা যাক। এই যে আয়তক্ষেত্র ছিল এটাকে ভাঁজ করে আমি তৈরি করেছি এইটা, অর্থাৎ এখানে কি হয়েছে, না প্রস্থটা কার সাথে সমান, না যে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয়েছে তার টোটাল যে উচ্চতা, সেই উচ্চতাটা যতটা সেইটাই আসলে আমার আয়তক্ষেত্রে যে প্রস্থ তার সাথে সমান। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি চোঙের, মানে এখানে অবশ্যই লম্ব বৃত্তাকার, উচ্চতা h একক। তাহলে এখানে আসলে এখানে প্রস্থটা কত হচ্ছে h একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা আসলে এই আয়তক্ষেত্রে যতটা ক্ষেত্রফল মানে জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে সমান। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি a সমান 2 পাই আর একক আর b সমান h একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান বের করব। অতএব লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান এখানে a মানে 2 পাই আর, a দৈর্ঘ্য এখানে a মানে হচ্ছে 2 পাই আর ও b প্রস্থ, b মানে হচ্ছে h প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা আমি বের করছি। তাহলে এটা হচ্ছে a গুণিত b বর্গ একক। তাহলে a সমান এখানে 2 পাই আর গুণিত h বর্গ একক। তাহলে 2 পাই আর h বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমার যে লম্ব বৃত্তাকার চোঙ যা ব্যাসার্ধ r একক, উচ্চতা যদি h একক হয়, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের হলো 2 পাই r ইনটু h একক। তাহলে আসলে আমি দেখতে পাচ্ছি যে এর পার্শ্বতলের যা ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা আসলে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার সাথে সমান। এরপর আমরা দেখব সমগ্র তলের ক্ষেত্রফল কত। এরপর আমরা দেখতে চাইছি যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই যে আমার পার্শ্বতলটা যেটা আছে এর ক্ষেত্রফল প্লাস এই দিকে একটা আছে
বৃত্তাকার তল, এইখানে একটা আছে বৃত্তাকার তল। তাহলে এই মোট তিনটে তল আমরা জানি, লম্ব বৃত্তাকার চোঙের তিনটি তল, দুটি সমতল বৃত্তাকার সেটাও এইটা এবং এইটা, এবং একটি বক্রতল সেটা হচ্ছে পার্শ্বতল। তাহলে এই যদি লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে আমাকে সমগ্র তল রং করতে হবে, বা কোনো কিছু একটা কাগজ বা পেপার দিয়ে এটাকে ভাঁজ করতে হবে, মুড়তে হবে। তাহলে আমাকে চারদিকের ক্ষেত্রফলটা দরকার তো। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, আমরা তো বৃত্তের ক্ষেত্রফল আগে দেখেছিলাম যে এই যদি আর, এটা যদি আর ব্যাসার্ধ হয়, এটা যদি আর একক হয়, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার বর্গ একক। এই মাত্র আমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করেছি। পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেখলাম কত না, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক, তাই তো? তাহলে আমাকে এই দুটো বৃত্তাকার আর একটা পার্শ্বতল, এই মোট ক্ষেত্রফল যদি যোগ করে দিই, তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের তিনটি তল, দুটি বৃত্তাকার সমতল ও একটি বক্রতল। আমরা জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। আর লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগে আমরা দেখেছি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু এইচ বর্গ একক। অতএব ওয়ার সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি দুটি বৃত্তাকার তল, তাহলে দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, এই যে বৃত্তাকার তল, বৃত্তাকার তলের ক্ষেত্রফল প্লাস একটি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমি এইমাত্র দেখলাম, তাহলে এত বর্গ একক,
তাহলে দুটি বৃত্তাকার তল, তার মানে 2 গুণিত পাই আর স্কয়ার প্লাস এই মাত্র আমি এটা দেখলাম 2 পাই আর ইনটু এইচ এত বর্গ একক। তাহলে এখান থেকে 2 পাই আর কমন নিয়ে নিলে 2 পাই আর কমন নিয়ে নিলে আর প্লাস এইচ বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমার সমগ্র লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সমগ্র তল মানে আমি আবার বলে দিচ্ছি যে এই সমগ্র তল মানে কি, এই যে পার্শ্বতল, এই তল, এই তল, তাহলে এই তিনটি তলের ক্ষেত্রফলের যোগফল। এটা পাই আর স্কয়ার, এটা পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে এটা হচ্ছে পার্শ্বতল 2 পাই আর এইচ। এখান থেকে 2 পাই আর দিক থেকে কমন নিয়ে নিলে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, এইটি হবে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আমরা এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, অর্থাৎ এর ভেতরে মোট কতটা ঘনবস্তু আছে সেইটা আমরা জানতে চাইছি। তার মানে এর ভেতরে যদি এটা খুলে গিয়ে কতটা আমি জল ভরতে পারবো এর ভেতরে, বা কোনো কিছু রাখতে পারবো, সেই জন্য আমার দরকার ভেতরে কতটা জায়গা আছে, অর্থাৎ এর আয়তন। এখন আমি যদি এই যে লম্ববৃত্তাকার চোঙটাকে ধরে নিচ্ছি, এইটা আসলে লম্ববৃত্তাকার চোঙ, এমন না এটা অনেকগুলো যেন খণ্ড খণ্ডতে ভাগ সমান অংশে রয়েছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কটা রয়েছে না, এই যে একটা চারটি, একটা তাহলে এই হচ্ছে একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, তাহলে 7টা আছে। আমি ধরে নিচ্ছি এই হচ্ছে একটা বৃত্ত, এই একটা হচ্ছে 5 টাকার কয়েন, এটা একটা বৃত্তাকার, তাহলে এই হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত না, পাই আর স্কয়ার। এরপর আরেকটা আমি নিচ্ছি, একই আমি ধরে নিচ্ছি দুটোরই একক, এই যে উচ্চতাটা হচ্ছে 1 একক, সেটা 1 সেমি হতে পারে, যা হোক আমি 1 মিলিমিটার হতে পারে, আমি 1 একক হচ্ছি। এবার দুটো নিলাম, তাহলে এরও তো পাই আর স্কয়ার, তাহলে আবার কি হলো প্লাস পাই আর স্কয়ার, তাহলে দুটো হলো। আমি আরেকটা নিচ্ছি 3টে, তাহলে 3টে নেওয়ার ফল কত কি হচ্ছে না, এটারও তাহলে সমান হচ্ছে, এটারও ক্ষেত্রফল পাই আর স্কয়ার, 4, 5, 6, 7, তাহলে এরকম ভাবে আমি পরপর 7টা 5 টাকার কয়েনকে পরপর আমি এই যে সাজিয়ে রেখেছি। তাহলে প্রত্যেকটারই ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে প্লাস ডট 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 করে পাই আর স্কয়ার কতগুলো থাকছে না, 7টা আছে। তাহলে এর ভেতরে কতটা ঘনবস্তু আছে আসলে না, এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, তাহলে মোট 7টা আছে। তার মানে এখানে কত হবে না, 7 গুণিত পাই আর স্কয়ার। এটা পার্টিকুলার যদি 7 না হয় কিছু একটা 8 হয়, তাহলে কত না, আমি দেখে নেব যে একটা ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল, তিনটে ক্ষেত্রফল, তাহলে এই উচ্চতা বিশিষ্ট আছে। তো তাহলে আমি ধরে নিচ্ছি ওখানে 1, 2 করে আমি 1 একক করে বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে একটা এখানে 1 একক উচ্চতা বিশিষ্ট এইচ তা এরকম চারটি পরপর পরপর, এই যেমন ভাবে 5 টাকার কয়েনগুলোকে এই যে পরপর সাজিয়েছি, 5 টাকার কয়েনগুলো এই যে পরপর সাজিয়েছি, তাহলে এই 5 টাকার কয়েনগুলো কি হচ্ছে না, একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছে। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙটার আয়তন তৈরি করতে চাইছি, আসলে কি এর ভেতরে কতটা তার মানে কোনো বস্তু আছে। তাহলে আমি একটার ক্ষেত্রফল বের করছি, 7টা আছে, তাহলে 7টার ক্ষেত্রফল টোটাল এই ঘনবস্তুটাই আছে, তাহলে 7 গুণিত পাই আর স্কয়ার। এখন এটা যদি এই উচ্চতা পর্যন্ত হয়, আমি ধরে নিচ্ছি এই উচ্চতাটা এখন 7 না করে কিছু একটা এইচ, তাহলে আমি 1 একক করে যদি আমি এক একটা ধরে নিই, তাহলে পাই আর স্কয়ার এক একটার ক্ষেত্রফল, এইচ উচ্চতা বিশিষ্ট আছে, তাহলে গুণিত যতটা এইচ উচ্চতা তত, তাহলে পাই আর স্কয়ার ইনটু এইচ, এটাই হচ্ছে আমার কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন। ঠিক আছে,
তাহলে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল কত না, যেহেতু বৃত্তাকার আমি ধরে নিচ্ছি r একক ব্যাসার্ধ, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার বর্গ একক। আমি বললাম এই একটা আছে চাকতি, তার জন্য পাই r স্কয়ার, দুটো চাকতি তাহলে 2 গুণিত পাই r স্কয়ার, তিনটে চাকতি 3 গুণিত পাই r স্কয়ার, চারটে চাকতির জন্য 4 গুণিত 5 6 7 7 গুণিত পাই r স্কয়ার। তাহলে মোট এখানটায় আছে কতগুলো না 7 ইনটু পাই r স্কয়ার। এখানে 7 না নিয়ে আমি h নিয়েছি, তাহলে এখানে কত হবে না একটার ক্ষেত্রফল পাই r স্কয়ার, তাহলে টোটাল দৈর্ঘ্য এখানে কতটা আছে, এখানে উচ্চতা কত h, তাহলে আয়তনটা কত হবে মানে মোট কতটা এখানে ঘনবস্তু আছে বৃত্তের মধ্যে, তাহলে পাই r স্কয়ার গুণিত উচ্চতা। অতএব তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হবে সমান ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এত ঘন একক, তার মানে পাই r স্কয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, উচ্চতা আছে h, এত ঘন একক, তার মানে পাই r স্কয়ার h ঘন একক। তাহলে এই হচ্ছে আমার লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই r স্কয়ার h। তাহলে আবার বলছি সূত্র মনে রাখা দরকার নেই, পাই r স্কয়ার h আমি কিভাবে পেলাম না, আমি দেখছি যে লম্ববৃত্তাকার যে চোঙটা তৈরি হয়েছে আমি দেখলাম এই যে আসলে এখানে দেখতে পাচ্ছি 7টা 5 টাকার কয়েনকে আমি পরপর সাজিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছি। এই এক একক যদি উচ্চতা ধরুন, তাহলে এক একটার ক্ষেত্রফল আমি পাই r স্কয়ার, তাহলে 7টা আছে মোট, তাহলে কতটা ঘনবস্তু এখানে আছে, এই যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থ কতটা পরিমাণ আছে না 7 ইনটু পাই r স্কয়ার তত একক আছে। ঠিক আছে, তাহলে এখানে 7টা না নিয়ে 8টা 9টা বা যে কোনো h পর্যন্ত যদি আমি নিতাম, এখানে আমি প্রত্যেকটাকে এক একক ধরছি সেটা না হতে পারে, যাক আমি এটাকে h যদি উচ্চতা ধরে নিতাম, তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে h যদি হতো, তাহলে মোট এখানে কতটা ঘনবস্তু থাকবে বা আয়তন হবে না এই ভূমির ক্ষেত্রফল তার সাথে কতটা মোট উচ্চতা আছে অর্থাৎ h, তাহলে পাই r স্কয়ার ইনটু h, তাহলে পাই r স্কয়ার h। তাহলে এই হচ্ছে আমার লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে আজ আমরা কি কি শিখলাম, যে একটা এই লম্ববৃত্তাকার চোঙ তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় শিখলাম, আর শিখলাম কি পার্শ্বতল আর দুটো যে তল বক্রাকার বৃত্তাকার সেই তলগুলোর ক্ষেত্রফলের যোগফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল শিখলাম, আর এর ভেতরে কতটা কোনো জিনিস ধরবে অর্থাৎ এর ভেতরে কত ঘনবস্তু আছে তার মানে আয়তন নির্ণয় শিখলাম। এরপর পরবর্তীতে আমরা দেখব বাস্তব ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙ কোথায় ব্যবহার হচ্ছে এবং সেই ব্যবহারে আমাদের গণিত কতটা সাহায্য করছে। আশা করি এই সূত্রগুলি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং এই সূত্রগুলিকে মুখস্থ করার খুব একটা প্রয়োজন হবে। থ্যাংক ইউ।